بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে আমার ছোট ভাই আছে, সে এখন পড়াশোনা করছে, তো তাকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে চাই। তো আসলে এর প্রক্রিয়া বা কিভাবে কি করতে হয়, আসলে প্রশ্নটা বেশ সুন্দর। এবং এই প্রশ্ন অনেকেই করেন, বা অনেকের মনে থাকলেও, মানে ভিতরে থাকলেও বিষয়টা কারোর সামনে উপস্থাপন করতে পারেন না, বা বিষয়টা জানতে পারেন না। সেটা বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মনে রাখবেন যে পৃথিবীতে অন্যতম ইউনিভার্সিটি, একটা পরিচিত এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে পৃথিবীর প্রায় 188 বা 189টা দেশের ছাত্র এখানে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়, যার ভিত্তি হলো ইসলাম এবং ইসলামকে নিয়ে, ইসলামের উপর গবেষণা। এখানে শরিয়ার উপরে, অর্থাৎ ফতুয়া, ফারায়েদ, মাসাইল ইত্যাদি এই বিষয়ে একটা ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্ট এটাকে ফ্যাকাল্টি বলে। তারপরে আরেকটি হচ্ছে কুলিয়াতুল হাদিস, মানে হাদিস ফ্যাকাল্টি, যেখানে আমি পড়াশোনা করছি। আর আরও আছে কুলিয়াতুল কোরআন, যেখানে কোরআন অর্থাৎ কোরআন ফ্যাকাল্টি। আরও আছে কুলিয়াতুল দাওয়া উসুলউদ্দিন, এবং যেখানে দাওয়া উসুলউদ্দিন বলতে আকিদা, তাওহীদ বা দাওয়াতি উসলুব, বা যেখানে দাওয়াত দিবে, দায়ীদের অবস্থা, দায়ীদের গুণাবলী ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে এটা হচ্ছে একটা কুলিয়াতুল দাওয়া উসুলউদ্দিন। আর একটা হলো আরবি ভাষার উপরে আরেকটি ডিপার্টমেন্ট আছে। আর এছাড়াও আর একটা ডিপ্লোমা কোর্স আছে, যে যারা ভাষা দুর্বল বা যারা ভাষা জানে না, গায়রিন নাতিকিন, মানে হচ্ছে যারা আরবিতে কথা বলতে পারে না, তাদের জন্য আরেকটি ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা আছে 2 বছরের 4টা সেমিস্টারে। তো এখানে ছাত্র সংখ্যা প্রায় 20,000-এর বেশি ছাত্র সংখ্যা আছে বর্তমান মদিনা বিশ্ববিদ্যালয়ে। আর এখানকার ম্যাক্সিমাম বলতে প্রায় 50% ছাত্র এখানে বাহিরের, অর্থাৎ সৌদি ছাত্র হচ্ছে এরকম। আর বাকি 50%-এর বেশি ছাত্র হচ্ছে অর্থাৎ বহির্দেশের। যেমন বাংলাদেশের 180 জনের মতো ছাত্র আছে বাংলাদেশ থেকে। অনুরূপভাবে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, কুয়েত, বাহরাইন, বা যাই বলে না, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সব রাষ্ট্র থেকে, প্রায় সব রাষ্ট্র থেকেই ছাত্র আছে, আমরা যতদূর জেনেছি এবং দেখতে পাই আমরা, যেটা আমাদের চলাফেরাতে। এখানে যে যদি আসে কোনো ছাত্র, সে যে মাযহাব থেকে এবং যে ইয়ার থেকে আসুক না কেন, আহ, আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম তারা এখানে এসে সংশোধন হয়ে যায়। এটাই সে মদিনা বিশ্ববিদ্যালয়, যেখানে কোরআন সুন্নাহর উপরে সবকিছু ভিত্তিশীল। সবকিছুর ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। এখানে নির্দিষ্ট কোনো মাযহাবকে, অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, অথবা নির্দিষ্ট কোনো একটি কিতাবকে বা অমুক মাযহাবের কিতাবকে কোনো প্রাধান্য দেওয়া হয় না। সব কিতাবই পড়ানো হয়, তবে তার ভিত্তি হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার জন্য যে ধরনের বই, অথবা পৃথিবীর বর্তমান পরিবেশের আলোকে যে ধরনের বইগুলো বা যে ধরনের মানহাজ বা বিষয়গুলো পড়ানোর দরকার উচিত, সে সমস্ত বিষয় নিয়েই এখানকার মানহাজ বা সিলেবাসগুলো সাজানো আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানকার ছেলেদের সুযোগ সুবিধাও মাশাআল্লাহ অনেক ভালো বিভিন্ন দিক থেকে। প্রতি বছরই ছেলেদেরকে এখান থেকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে, সেটা ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, যেখান থেকে আসুক না কেন, তাদের প্রতি বছরই একবার করে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। যাতায়াতের টিকিটও বিশ্ববিদ্যালয় থেকে বহন করে। এবং এখানে আসার পরে তার থাকা, খাওয়া, চলাফেরা, বই ক্রয় বাবদ এবং আনুষঙ্গিক হাতের কিছু একবারে একান্ত ব্যক্তিগত খরচ আদিও সেটা বিশ্ববিদ্যালয় থেকেই বহন করা হয়, যা এদেশের সরকার মানে এটা পুরোটাই বহন করে। এদেশের সরকার শুধুমাত্র কোরআন এবং হাদিস ছেলেদের মধ্যে শেখানোর জন্য। এখানে আমার কাছে আরো একটা বিষয় আশ্চর্য লাগে, আমি নীতিমালাগুলো বলবো। এখানে আরো একটা জিনিস আমাকে আশ্চর্য লাগে, তা হলো যে প্রতিদিন এখানে বাস আসে, অনেক অনেক বাস, এবং বাসগুলো অনেক সুন্দর। আমি সুন্দর বলতে বোঝাচ্ছি যে শুধুমাত্র ছাত্রদের এই 2-3 কিলো বা 4-5 কিলো যাতায়াতের জন্য যত সুন্দর সুন্দর বাসগুলো রেখেছে,
অনেক মানে দামি মূল্যবান বাসগুলো রেখেছে শুধুমাত্র ছাত্রদের হারামে সালাত আদায় করানোর ব্যবস্থা রেখে। অর্থাৎ প্রতিদিন আসর পরে ছেলেদেরকে নিয়ে যাই মসজিদে নববী হারামে সালাত আদায় করানোর জন্য, এবং প্রতিদিন এশার পরে আবার নিয়ে চলে আসে। এখানে ছেলেরা বিভিন্ন দার্স গ্রহণ করে, কোরআনের হালাকা, কোরআনের মুরাজাহা, কোরআন মুখস্থকরণ বা বিভিন্ন বুখারি মুসলিমের দার্স, তারপরে তাকে আকিদার দার্স, ফিকহার দার্স, তারপর মাসলা মাসাইলের দার্স, বিভিন্ন বড় বড় মানে পৃথিবীতে যারা বড় বড় মাশায়েখ আছেন তাদের দাস সে মসজিদে নববীতে হয়, সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরো অনেক সুযোগ সুবিধা নিয়ে প্রত্যেকটা রুমে সুন্দর স্বচ্ছ এবং পৃথিবীর আধুনিক মানের সুন্দর মানে ঘর আবাসন ব্যবস্থা দিয়ে রেখেছে। তারপরে খানার ব্যবস্থাও ঠিক ওরকম ভাবে পৃথিবীর উন্নত মানের যে খাবারগুলো এখানে ছেলেদের জাস্ট মানে পড়াশোনার লক্ষ্যেই, ছেলেরা কোরআন হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে, সুন্দর দায়ী হবে, এই সকল উদ্দেশ্য নিয়ে আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এবং তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত তার উদ্দেশ্যকে ঠিক রেখেছে। মজার ব্যাপার হলো এটা একটি বিশ্ববিদ্যালয়, তারপরেও এখানে এমন কিছু নীতিমালা আছে যে নীতিমালাগুলো আপনারা আসলে সব নীতিমালা তো একবারে বলা যায় না। আপনারা শুনলে আপনাদের মনে হবে যে এটা সত্যিই বাংলাদেশের প্রাইমারি স্কুল। আবার কেউ কেউ মনে করবেন যে আসলে এটা প্রাইমারি স্কুল না, এটা হচ্ছে বাংলাদেশের যে খারেজি প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র আরবি পড়ানো হয়, সে অনেকে মনে করবে সেরকম। একটা ছেলে সাধারণভাবে সে রোমে সবসময় ঘুমিয়ে থাকতে পারবে না নামাজ ছেড়ে দিয়ে, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় এবং সেই বয়সেরই ছালপাল এখানে পড়াশোনা করে। তারপরে এখানকার নীতিমালার আলোকে কেউ শুয়ে থাকতে পারে না, একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে যদি এভাবে ধরা পড়ে যায় মুশরিফদের বা এখানে যে দায়িত্বশীলগুলো আছে তাদের হাতে যদি ধরা পড়ে যায়, তাহলে তাকে বিভিন্ন পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। তা মানে এমনকি টাকা পয়সা জরিমানা, এবং শেষ পর্যন্ত যদি তার সাথে না চলে তাহলে তাকে সরাসরি বাড়িতে পাঠিয়ে দেওয়া পর্যন্ত ব্যবস্থা আছে। আরো অনেক ধরনের ব্যবস্থা আছে। এখানে সবচেয়ে ভালো দিক হলো ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার বলতে পারেন যে যারা এখনো সভ্যতার যুগ পায়নি এ ধরনের মানুষ ছেলেপেলেও এখানে আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কোনো ছেলে কোনোদিন মারামারি করে না। একই সাথে চলাফেরা, একই সাথে খাওয়া, একই সাথে থাকা, একসাথেই খেলাধুলা। এখানে খেলাধুলার জন্য অনেক সুন্দর সুন্দর মাঠ আছে, রাত দিন 24 ঘন্টা খেলতে পারবে, ফজর পর্যন্ত খেলতে পারবে, এরকম ব্যবস্থা আছে পুরোটাই। তারপরেও এখানে কোনোদিন মারামারি হয় না, কারণ এখানে নীতিমালা দেওয়া আছে কেউ যদি কোনোদিন কাউকে কারো গায়ে হাত তুলে তাহলে বিচার পরে হবে, কিন্তু যে হাত তুলবে তার ব্যবস্থা আগে হবে। কি কারণে হাত তুলেছে এটা পরে দেখবে, কিন্তু হাত তুলেছে এর ব্যবস্থাটা আগে, সেটা হলো তাকে মানে সরাসরি বাড়িতে পাঠিয়ে দিবে। সেই জন্য মারামারির অধ্যায়টা এখানে থাকে না। আবার মনে করবেন না যেখানে কেউ জুলুমের শিকার হয়, না, এখানে কোনো জুলুমেরও অধ্যায় নেই মাশাল্লাহ। এখানে কোনো ধরনের জুলুম হয় না। তো সুতরাং খাস্সা মানে ছাচ্চা কোরআন হাদিস কেউ যদি শিখতে চায়, কেউ যদি কাউকে শেখাতে চায়, এবং এখনো যদি এলমের যেই সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং তার পরবর্তীতে সালফে সালেহিনের যুগে যে ধরনের ছিল, এখনো যদি এলমের সুগন্ধিগুলো কেউ নিতে চায় এবং পেতে চায় এবং দেখতে চায়, তাহলে তাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং এখানে এসে দুই একদিন থাকতে হবে, খেতে হবে, বেড়াতে হবে, ছাত্রদের সাথে মুআমালাতে একটু অংশগ্রহণ করতে হবে। তাহলে বোঝা যাবে যে আসলেই এলমের যে মুআমালা, এলমের যে চলাফেরা, এলম কিভাবে অর্জন করতে হয় বা কিভাবে অর্জন করেছিলেন সাহাবীগণ, এখনো সেই নীতিগুলো এখনো কিছু কিছু এখানে এসে পাওয়া যায়। তাছাড়া অন্য কোথাও তেমন পাওয়া যায় না। আরো মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ছেলে শুধুমাত্র পড়ে শুধু কোরআন হাদিস শিখবে, কোরআন হাদিসের ডিপো নিয়ে এখান থেকে চলে যাবে, তার আমল আখলাক কিছুই পরিবর্তন হবে না। আমার জানা মতে পৃথিবীতে একটা দেশ বা দুই তিনটা দেশ আছে, ভারত বাংলাদেশ পাকিস্তান, এই তিনটা দেশের ছেলেরা ছাড়া 100% তারা এখানে এসে আকীদা সংশোধন করে। বাংলাদেশ ভারত পাকিস্তানের ছেলেরাও, ভারতের ছেলেরা সাধারণত ওরাও অংশ মানে ইসলাহ করে, সংশোধন করে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের কিছু কিছু সালপাল বাদ দিয়ে তারাও মোটামুটি করে, কিন্তু কিছু কিছু সালপাল তারা আকীদা সংশোধন করে না এবং আমল পরিবর্তন করতে চায় না, সেই মাযহাবের গুঁড়া ধরেই তারা থেকে যায়। যদিও এখানকার শেখেরা বারবার বলেন যে তোমরা কোরআন হাদিস শিখতেছো, তোমরা হচ্ছে তালেবে ইলম, তোমাদের কাছে কোরআন হাদিস, তোমাদের কাছ থেকে মানুষ শিখবে, তোমরা দায়ী হবে, তাহলে তোমরা মানুষকে যায় কোন মাযহাব শিক্ষা দেবে, কি শিক্ষা দেবে মানুষকে? এ ধরনের কথা উস্তাদিরা ক্লাসে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন সিম্পোজিয়ামে, বিভিন্ন জায়গাতে ওনারা কথাগুলো বলতে থাকেন। এবং পৃথিবীতে
যারা বড় বড় আলেম আছেন, বছরে একদিন 2 দিন অথবা 2 বছরে একদিন তাদেরকে জমা করে ছেলেদেরকে কিছু খোরাক জুগিয়ে দেন তাদের কাছ থেকে। তারা বিভিন্ন অভিজ্ঞতা, পড়াশোনার অভিজ্ঞতা, দাওয়াতি অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা, তারপরে মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা, বিভিন্ন যে অভিজ্ঞতাগুলো আছে সেই ধরনের অভিজ্ঞতাগুলোও এসে ছাত্রদের সামনে উপস্থাপন করা হয়, যেন ছাত্ররা সেখান থেকে গ্রহণ করতে পারে। তো এই ধরনের অধ্যায়গুলো আছে। তো তাই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য অনেকেই মানসিকতা রাখেন, কিন্তু অনেকেই না জানার কারণে কিছু হয় না। এখন আমি কিছু আপনাদেরকে বলবো, সেটা হলো মদিনা বিশ্ববিদ্যালয়ে আমি কিভাবে আসব। মদিনা বিশ্ববিদ্যালয়, এটা মনে রাখবেন, যে মাথায় রাখবেন, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম পৃথিবীর সব জায়গাতে একই রকম। সেটা হলো ইন্টারমিডিয়েট লেভেল পার করার পরেই মানুষ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে। এটা সব জায়গাতেই নিয়ম আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, যেখানেই বলুন না কেন, এই লেভেল পার হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হয়। সো আমি তার আগে চিন্তা করতে পারি না যে আমি বিশ্ববিদ্যালয়ে যা ভর্তি হব। তো সুতরাং বাংলাদেশে আলেম পাশ যদি কেউ থেকে থাকে, কেউ যদি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাশ করে, তাহলে, অথবা সে আলেম পাশ করেনি কিন্তু বাংলাদেশের 4-5টা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান থেকে তারা শাহাদা নিয়েছে, অর্থাৎ সনদ নিয়েছে। তার মধ্যে একটা হলো ঢাকার মোহাম্মদপুর যাত্রাবাড়িতে, 2 নম্বর হচ্ছে নওদপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি, যেটা ডক্টর গালিব স্যারের মাদ্রাসা। তারপরে 3 নম্বর হচ্ছে নাজিরা বাজার মাদ্রাসা, যেটা শহীদুল্লাহ খান মাদানির মাদ্রাসা। আরেকটা হলো মাসরুখি মাদ্রাসা, এটাও কিন্তু অনেক এগিয়ে, নারায়ণগঞ্জ 2500 থানাতে আছে এটা। আর আরেকটি হচ্ছে দারুল মারিফ, এটা হচ্ছে চট্টগ্রাম। এটা যদিও প্রতিষ্ঠান হানাফিদের, কিন্তু তাদের আকীদাগুলো এখন পর্যন্ত আমরা ভালো জানি, কিন্তু এটা অনেক আগেই তারা মুআদালা পেয়েছিল, বা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কটা এটা পেয়েছিল। এই 4-5টা প্রতিষ্ঠান থেকেও কেউ যদি সনদ নেয়, তাহলে সেও দরখাস্ত করতে পারবে। আবার বলি, বাংলাদেশের আলিয়া মাদ্রাসা থেকে কেউ যদি আলেম পাশ করে, আলেম শুধু এটা একটা সর্বনিম্ন, কেউ যদি ফাজিল পাশ করে, কেউ যদি কামিল পাশ করে, তাও কোনো সমস্যা নেই। কিন্তু তার বয়স হতে হবে 25-এর নিচে নিচে, অর্থাৎ 25 বছরের উপরে হওয়া যাবে না। 25 বছর পর্যন্ত মেয়াদ। এরপরে সে দরখাস্ত, মানে সেখানকার সার্টিফিকেট নিয়ে দরখাস্ত করতে পারবে। এই 4-5টা প্রতিষ্ঠান অথবা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আলেম পরীক্ষায় পাশ করে এবং রেজাল্ট ভালো থাকে, তাহলে সেই দরখাস্ত করতে পারবে। সো দরখাস্ত করতে নিয়ম কি এবং কি কি লাগে? দরখাস্ত করতে তেমন কিছু যেটা লাগে তা হলো আলেমের সার্টিফিকেট এবং মার্কশিট, সার্টিফিকেট এবং মার্কশিট। তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা তাজকিয়া দেওয়া হয়, অর্থাৎ প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল। তারপরে 2জন বড় বড় ব্যক্তির, বড় বড় বলতে এই জন্যই বলছি পরে, 2জন বড় ব্যক্তির প্রশংসাপত্র, যাদেরকে এরা চিনে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদেরকে চিনে। আপনি এমনি বাংলাদেশে একজন বড় ব্যক্তি নিয়ে আসলেন, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের কাছে বা বিশ্বের কাছে সে পরিচিত না, আপনি এই ধরনের কোনো বড় ব্যক্তি নিয়ে আসেন, তাহলে হবে না। 2জন বড় ব্যক্তির প্রশংসাপত্র, তারপরে পাসপোর্টের ফটোকপি, আপনার নিজের কপি অর্থাৎ নিজের ফটো, তারপরে হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট, একটা মেডিকেল সার্টিফিকেট। এইগুলো দরখাস্ত করার জন্য লাগে। তো এর কাগজগুলো লাগে না। প্রথম যে 2টা বলেছিলাম, আলেমের সার্টিফিকেট এবং মার্কশিট আর মেডিকেল সার্টিফিকেট, এই 3টা জিনিসের অনুবাদ লাগে আরবিতে, অর্থাৎ সরাসরি ইংরেজি থেকে অনুমোদিত সেন্টার থেকে অনুবাদ করতে হয়, অনুবাদ করে আরবিতে পাঠাতে হয়, আরবি ইংরেজি উভয়টাই পাঠাতে হয় আর কি। এখন পাঠাবেন কিভাবে এই জিনিসগুলো নিয়ে? এই জিনিসগুলো নিয়ে কম্পিউটার স্ক্যান করতে হবে। কম্পিউটার স্ক্যান করার পরে iu.edu.sa, edu অর্থাৎ iu.edu.sa, এই ঠিকানায় ঢুকলে আপনি ডিটেলস সব কিছু পেয়ে যাবেন, যেখানে আপনার সার্টিফিকেটগুলো এখান থেকে পাঠানো যায়। সাধারণত বছরে একবার হয় রেজাল্ট, সেটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, এর মধ্যে হয়। আবার কোনো কোনো সময় ফেব্রুয়ারির দিকেও রেজাল্টটা হয়, কোনো কোনো সময় হয়, তবে সাধারণত নর্মালি ওইটাতেই হয়, ওইটাতে রেজাল্ট হয়। আর আপনি যে বছর পাঠাবেন, সেই বছরের জানুয়ারির আগে যদি পাঠাতে পারেন, তাহলে আপনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে আপনি আশা করে থাকতে পারেন। কিন্তু যদি জানুয়ারির আগে পাঠান, জানুয়ারির পরে পাঠান, তাহলে সে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে
আপনার মানে আপনি কবুল হলেও আপনার রেজাল্টটা প্রকাশ হবে না। যদি প্রকাশ হয় তাহলে পরের বছরে, অর্থাৎ জানুয়ারির আগেই আপনাকে পাঠিয়ে এটা কমপ্লিট করতে হবে। যখনই পাঠাবেন তখনই আপনাকে একটা লিংক দিবে বা একটা নাম্বার দিবে, একটা কোড দিবে। সেই কোডটা আপনাকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। যখন রেজাল্টের সময় হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময় আপনি এটা দিয়ে ইনকোয়ারি করতে পারবেন যে আমার কি অবস্থায় আছে। তখন আপনাকে একটা কিছু বলবে যে আপনার এটা গ্রহণ করা হয়েছে এ পর্যন্ত বলবে, অথবা বলবে যে আপনার এটা তাহতা দিরা আসা বা আন্ডার কনসিডারেশন, এই ধরনের কথা বলবে, অর্থাৎ আপনার এই দরখাস্তটা প্রক্রিয়াধীন আছে। এবং এরপরে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে একসময় বলবে যে আপনি এই বিশ্ববিদ্যালয়ে মকবুল হয়েছেন, অর্থাৎ কবুল হয়েছেন। এই ধরনের মেসেজগুলো দেখাবে। এই মেসেজগুলো দেখানোর পরে আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি ইনশাল্লাহ যদি এই এই মেসেজটা দেখায় তাহলে আপনার কাছে ভিসা যাবে, আপনার কাছে টিকিট যাবে। এই সেই ভিসা অনুযায়ী আপনি যেভাবে বাংলাদেশে প্রত্যেকটা দেশে যেভাবে যে প্রক্রিয়া করতে হয় সেই প্রক্রিয়া করে আপনি এমবেসিতে জমা দিবেন। আপনাকে নর্মালি ভিসা তারা দিয়ে দিবে এবং এতে কোনো বাধা নাই। এ পর্যন্ত বাংলাদেশের যারা আসতে চেয়েছে, অর্থাৎ যাদের কবুল হয়েছে আসতে চেয়েছে, এরকম বোঝা যায় না যে তারা আসতে পারেনি কোনো জটিলতার কারণে। আর সাধারণত চলেই আসে সবাই, যদিও কিছু প্রাথমিক জটিলতা থাকে। এই হলো হ্যাঁ, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এগুলো করতে হবে। আর ভর্তিতে যেন আশা থাকে এবং কোরআন হাদিস যেন জানার আগ্রহ থাকে, এই জন্যই আমি প্রথমে কিছু কথাগুলো বললাম আর কি। আর সর্বশেষ একটা কথা যেটা বলতেই হয় তা হলো যে এতগুলো কাজ করার পরে নিশ্চিত আমার হবেই, এই ধারণা করাটা ভুল হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন যে আমার হবেই, নিশ্চিত হবে, নিশ্চিত হওয়ার কথাটা আসলে কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্যে লিখে রেখেছেন তারই হবে। যেমন আমি দরখাস্ত করেছিলাম কিন্তু আমার দরখাস্ত প্রাথমিকভাবে কবুল হয়নি। পরবর্তী আমি বাংলাদেশে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেখানে অনার্স মাস্টার্স করার পরে শেষে যখন দিয়েছি আলহামদুলিল্লাহ তখন হয়েছে, তখন এখানে আসছি আর কি। এখানে এসে কিছু ইফাদা বা অতিরিক্ত কিছু ইলম নেওয়ার ইলম অর্জন করার চেষ্টা করতেছি। তো আল্লাহ যেন আমাদের সবাইকে ইলমি জগতে কবুল করেন এবং দায়ী সালেহা হিসাবে কবুল করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।